আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে জীবন পাঠ অধ্যায়ের চতুর্থ ক্লাসে স্বাগতম। যদি তুমি বিগত 3টা ক্লাস না দেখে আসো তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে ক্লাসগুলো দেখে আসো। আজকে আমরা শুরু করব হচ্ছে রাজ্য। তোমরা সবাই জানো যে পুরো জীবজগৎকে বিজ্ঞানী মার্গুলিস তিনি কিন্তু 2টা সুপার কিংডমে ভাগ করেছিলেন। একটির নাম ছিল প্রোক্যারিওটা, একটির নাম ছিল ইউক্যারিওটা। তো আজকে আমরা মুখস্থ না করে আমরা শিখব যে এর বৈশিষ্ট্যগুলো কি কি। প্রত্যেকটা সুপার কিংডমের মধ্যে যে কিংডমগুলো আছে বা রাজ্যগুলো আছে, আমরা প্রত্যেকটা বৈশিষ্ট্য খুব সুন্দর মতো স্টেপ বাই স্টেপ শিখব। তো চলো ফার্স্টে আমরা স্টার্ট করি সুপার কিংডম 1। একটা মজার বিষয় এখানে ফলো করো যে সুপার কিংডম 1 এটাকে বলা হয়েছে হলো প্রোক্যারিওটা। অ্যান্ড কোশ্চেন, কেন একে প্রোক্যারিওটা বলা হলো? সবাই খুব কেয়ারফুলি দেখো। ধরে একটি কোষ, একটি কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। কি থাকে? নিউক্লিয়াস। তার ভেতর থাকে নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু এবং নিউক্লিওপ্লাজম। এছাড়াও একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া, একটা কোষের মধ্যে প্লাস্টিড, একটা কোষের মধ্যে রাইবোজোম, একটা কোষের মধ্যে গোলগি বডি, অনেক ধরনের কোষীয় অঙ্গাণু কিন্তু থাকে। আর এই টোটাল অংশটাকে বলা হয়, তোমরা সবাই জানো যে এর ভেতর থকথকে জেলির মধ্যে পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। তো কোনো একটি কোষকে কখন আমরা প্রোক্যারিওটা বলবো, কখন বলবো? একটা মজার জিনিস ফলো করে দেখো। আমি গত ক্লাসে শিখিয়েছিলাম প্রো শব্দের অর্থ হচ্ছে সুগঠিত নয়। কি? সুগঠিত নয় বা আদি। আর ক্যারিও শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। তার মানে প্রোক্যারিওটা মানে হচ্ছে এমন একটা নিউক্লিয়াস যে নিউক্লিয়াসটা সুগঠিত না। কখন একটা নিউক্লিয়াসকে আমরা সুগঠিত বলবো আর কখন বলবো না, চলো এই জিনিসটাকে শিখে আসি। মনে রাখবা, কোনো একটি নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে হচ্ছে মেমব্রেন বা কি বলতো, আবরণ। এই নিউক্লিয়াসের বাইরের দিকে যে আবরণ, একে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনটা কিন্তু রন্ধ্রযুক্ত বা ছিদ্রযুক্ত। এর ভিতরে থাকে হলো ক্রোমাটিন তন্তু এবং এর ভিতরে থাকে নিউক্লিওলাস। কি থাকে? নিউক্লিওলাস। এবং এর ভিতরে থাকে হচ্ছে, মনে রাখবা, তোমার নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে থাকা থকথকে জেলির মতো পদার্থকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিও মানে হলো নিউক্লিয়াস, আর প্লাজম মানে হচ্ছে জেলির মতো থকথকে পদার্থ। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকা থকথকে জেলির মতো পদার্থকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। তো এটি একটি সুগঠিত কি নিউক্লিয়াস, কিন্তু প্রোক্যারিওটা মানে হলো যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তাহলে সুগঠিত কখন হবে না? যখন, মনে রাখবা, কোনো একটি নিউক্লিয়াসের বাইরের দিকে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। অর্থাৎ তোমার হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে। এটা আমি মুছে দিলাম নিউক্লিয়ার মেমব্রেন যে মুছে দিই আমি, দেখো তো এরকম হলো। শুধুমাত্র কি নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না ভাইয়া, এর মধ্যে মনে রাখবা নিউক্লিওলাসও থাকবে না। তাহলে কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে যখন নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না, নিউক্লিওলাস থাকবে না, তখন ওই নিউক্লিয়াসকে আমি পরিপূর্ণ সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো? কখনোই কিন্তু বলতে পারবো না। তাহলে মনে রাখবা যে সেই সকল নিউক্লিয়াসকেই সুগঠিত নয় বা প্রোক্যারিওটিক বলা হয় বা আদিকোষী বলা হয়, যাদের নিউক্লিয়াসের বাইরের দিকের নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিওলাসটা থাকে না। এমনকি আজকের পর থেকে মনে রাখবা যে কোনো একটা কোষে যদি তোমার এই আদি নিউক্লিয়াস থাকে, তো এই কোষের মধ্যে, প্রতিটা কোষের মধ্যে মনে রাখবা ঘূর্ণন হয়। কি হয়? ঘূর্ণন, যাকে বলা হয় সাইক্লোসিস। কি বলা হয়? সাইক্লোসিস। যদি ঘূর্ণন হয় তাহলে এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে বা জালিকাগুলো আছে, এগুলো কিন্তু জায়গায় জায়গায় ছড়ায় ছিটায় ছন্ন বিছন্ন হয়ে যাবে। সুতরাং এই কোষের মধ্যে যেটা আদিকোষী বা তোমার প্রোক্যারিওটিক, এই কোষগুলোর ভিতরে নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত দূরের কথা, এর ক্রোমোজোমগুলোও ছন্ন বিছন্ন হয়ে যায়, যার ফলে এর মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস পাওয়া যায় না। তাই একে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী। মনে রাখবা যে প্রত্যেকটা কোষের মধ্যেই সাইটোপ্লাজমের ঘূর্ণন হয়। এই ঘূর্ণনের ফলে কিন্তু এই ক্রোমোজোমগুলো ছন্ন বিছন্ন হয়ে যায়।
বাট এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রকৃত কোষ। প্রকৃত কোষের নিউক্লিয়াস যেটা, এর বাইরের দিকে কিন্তু আবরণ থাকে, এই আবরণ থাকে এবং নিউক্লিওলাস থাকে, ফলে এর ভিতরে ক্রোমাটিন তন্তুগুলো কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে। এখন এর মধ্যে যদি ঘূর্ণন সম্পূর্ণ হয় তোমার এই সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমের ঘূর্ণন সম্পূর্ণ হলেও দেখো নিউক্লিয়াসের কোনো ক্ষতি করতে পারতেছে না, তার মানে নিউক্লিয়াসটা সুগঠিত অবস্থায় থাকে। তাহলে যাদের নিউক্লিয়াস সুগঠিত অবস্থায় থাকবে এদেরকে বলা হয় প্রকৃত কোষ। আমরা নিচের দিকে গেলে কিন্তু সুপার কিংডম 2 যখন পড়বো তখন এখানে দেখবো হচ্ছে আমরা ইউক্যারিওটা। কি দেখবো? ইউক্যারিওটা। ইউক্যারিওটার মধ্যে গিয়ে দেখবা তোমরা যে ওই জায়গায় নিউক্লিয়াসটা কি বলতো সুগঠিত এবং অন্যান্য কোষীয় অঙ্গাণুও বিদ্যমান। আশা করি তোমাদেরকে আমি সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 এর এই কোষের পার্থক্যটা বোঝাইতে সক্ষম হয়েছি। যে প্রোক্যারিওটিক বলতে বোঝাচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, আর ইউক্যারিওটিক তোমাদেরকে আগের ক্লাসেও শিখিয়েছিলাম ইউ মানে মনে রাখবা, ইউ মানে হলো প্রকৃত বা ভালো, প্রকৃত বা কি বলতো ভালো বা সুগঠিত, আর ক্যারিও মানে কি বলতো নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটিক মানে হচ্ছে বা ইউক্যারিওটা বলতে বোঝাচ্ছে হলো যে সকল কোষের নিউক্লিয়াসটা কি বলতো সুগঠিত। যাদের নিউক্লিয়াস সুগঠিত তাকে বলবো ইউক্যারিওটা। ইউক্যারিওটা হলো সুপার কিংডম 2 আর প্রোক্যারিওটা হলো সুপার কিংডম কি বলতো 1। এবার তাহলে আমরা আশা করি যে প্রোক্যারিওটিক শব্দটা জিনিসটা বুঝতে পারছি। এবার চলো আমরা মেইন পড়ার মধ্যে আবার ফিরে যাই। তাহলে দেখো তো কী বলছে বইতে, প্রোক্যারিওটা তার মানে এরা আদিকোষী। আদি মানেই কি বলতো নতুন, অনুন্নত, যারা এখনও সম্পূর্ণ হয় নাই এমন অবস্থা। তাহলে এদের নিউক্লিয়াস কেমন না? সুগঠিত না। আমরা কিন্তু ওয়ার্ডটা কিওয়ার্ড ভাঙলেই কিন্তু আমরা এর অর্থ পেয়ে যাচ্ছি। শোনো, কিওয়ার্ড শিখবা, কিওয়ার্ড শিখলে পড়াটা ইজি হয়ে যায়। এবার দেখো এরা এককোষী এবং আণুবীক্ষণিক জীব। দেখো এইগুলো জীবগুলো যারা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত এরা কিন্তু এককোষী, কারণ এরা অনুন্নত কোষগুলো কি হয় বলতো এককোষী হয়। যারা অনুন্নত এরা কয় কোষী হয়? এককোষী হয়। তাহলে এরা 1 নম্বর এককোষী। আর একটা কোষ কি তুমি খালি চোখে দেখতে পাবা? একটা কোষ খালি চোখে দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু যেহেতু খালি চোখে দেখা যাচ্ছে না, অধিকাংশ এককোষী জীবই তুমি খালি চোখে দেখতে পারবে না। তাই এটা বলা হয়েছে এরা কি আণুবীক্ষণিক, মানে এদেরকে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখতে হয়, তাই বলা হয়েছে কি বলতো আণুবীক্ষণিক। আশা করি তোমরা মানে প্রোক্যারিওটা জিনিসটা কি তোমরা বুঝতে পারছো। আশা করি তোমাদের মুখস্থ করা লাগবে না, বানানের মধ্যে সব কিছু। প্রো মানে আদি বা নতুন বা সুগঠিত নয়, আর ক্যারিও মানে কি বলতো নিউক্লিয়াস। যাদের নিউক্লিয়াস সুগঠিত না তাদেরকে বলা হচ্ছে কি বলতো প্রোক্যারিওটা। এবার আমরা চলো বৈশিষ্ট্যে ফিরে যাই। দেখো এই সুপার কিংডম 1 এর মধ্যে রাজ্য 1 তার নাম কি? মনেরা। কি নাম? মনেরা। এই মনেরার বৈশিষ্ট্যগুলো চলো আমরা মুখস্থ না করে শিখবো। একটা মজার জিনিস ফলো করো তো, মনেরা, যেহেতু মনেরাটা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত তার মানে সে হচ্ছে প্রোক্যারিওটিক। যেহেতু সে প্রোক্যারিওটিক তার মানে এখান থেকে বুঝতে পারছি তার নিউক্লিয়াসটা কি সুগঠিত না। একটু আগে আমরা পড়লাম যারা আদিকোষী এরা সাধারণত কয় কোষী হয়? এককোষী হয়। এদেরকে দেখতে কি অণুবীক্ষণ যন্ত্র লাগে, তার মানে এরা সবসময় কি বলতো এককোষী হবে। ফিলামেন্টাস কথাটার অর্থ কি মনে রাখবা আজকের পর থেকে? ফিলামেন্ট কথাটার অর্থ মনে রাখবা। ফিলামেন্ট মানে হলো সুতা বা তন্তু। ফিলামেন্ট মানে কি? সুতা বা কি তন্তু। যেহেতু ফিলামেন্ট মানে সুতা বা তন্তু, তাহলে ফিলামেন্টাস এই কথাটার অর্থ কি? এটি সুতার মতো বা কি তন্তুর মতো কোনো গঠন সৃষ্টি করে। একটা মজার জিনিস ফলো করো, কি বলছে ওরা? একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে এটি ফিলামেন্ট গঠন করে। ফিলামেন্ট শব্দের অর্থই সুতা বা তন্তু। একটা মজার জিনিস ফলো করে দেখো তো তোমরা, খচিত্র যেটা নষ্টক বা নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো 1টা 2টা 3টা 4টা করতে করতে অসংখ্য তোমার হচ্ছে অসংখ্য কোষ পরস্পর সংযুক্ত হয়ে এটি সুতার মতো একটা চেইন তৈরি করে নাই, যেটা দেখতে অনেকটা কি ফিলামেন্টের মতো লাগতেছে না, সুতার মতো লাগতেছে না। তাই একে বলা হয় হচ্ছে ফিলামেন্টাস। মানে মনেরা রাজ্যের মানে তোমার হচ্ছে জীবগুলো এরা কিন্তু ফিলামেন্ট তৈরি করে বা সুতার মতো গঠন তৈরি করে, অনেকগুলো জীব একসাথে পরস্পর লম্বালম্বিভাবে যুক্ত হয়ে, এই জন্য বলা হয়েছে এরা হলো ফিলামেন্টাস। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার। এবার চলে আসো হলো নিচের দিকে, বলা হয়েছে কলোনিয়াল। কলোনি ভাইয়া, কলোনি মানে হলো গুচ্ছবদ্ধভাবে বসবাস করা একসাথে। যেমন তোমরা নাম শুনোনি কোনো একটি অভিজাত এলাকায় কিন্তু বলা হয় এটি প্রফেসরস কলোনি, তার মানে ওখানে সকল প্রফেসর বসবাস করে। কোনো জায়গায় নাম শুনবা ম্যাথর কলোনি, তার মানে ওখানে সকল ম্যাথর বসবাস করে। তার মানে একই জিনিস যদি বা একই পেশায় যারা আছে, একই বৈশিষ্ট্যের জিনিস যদি একই সাথে এক গুচ্ছ বসবাস করে, অনেকগুলো একসাথে বসবাস করে, তখন তাকে বলা হয় হলো কলোনি।
তাহলে একটা মজার জিনিস ফলো করো, এরা কলোনিয়াল, তার মানে বোঝা যাচ্ছে মনার রাজ্যের যে জীবগুলো আছে এরা একসাথে অনেকগুলো বসবাস করে। দেখো একটা জিনিস তুমি এখানেই কিন্তু দেখতে পাইলা যে অসংখ্য, এই যে অসংখ্য অসংখ্য তোমার হচ্ছে জীব পরস্পর একসাথে যুক্ত হয়ে তারা একটি কিন্তু কলোনিও তৈরি করছে। আবার দেখতে কার মতো হয়েছে, ফিলামেন্টের মতো, সুতার মতো অসংখ্য একসাথে বসবাস করে, এজন্য একে বলা হয় হলো কলোনিয়াল। আশা করি তোমাদের এই পর্যন্ত মুখস্থ না করে মনে রাখতে পারবা, কোনো অসুবিধা হবে না। এর পরের অংশ তো ভেরি ইন্টারেস্টিং। কি বলছে, কোষে ক্রোমাটিন তন্তু থাকে। কোষে কি থাকে, ক্রোমাটিন তন্তু। একটু মনোযোগ দিও, একটু মনোযোগ দিও সবাই। দেখো এটা একটা কোষ ধরো, এটা কোষ ধরো, এই কোষের ভিতরে আসে হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু দিয়ে দিলাম, যেহেতু ওদের সুগঠিত নিউক্লিয়াস নাই, যেহেতু এদের সুগঠিত নিউক্লিয়াস নাই, সুতরাং এর ভিতরে যে ক্রোমাটিন তন্তু আছে, দেখো ভেঙে দাও ভাইয়া, তুমি মুখস্থ কিচ্ছু করবা না। ক্রোমো, আজকের পর থেকে মনে রাখবা, আজকের পর থেকে মনে রাখবা ক্রোমো। ক্রোমো শব্দের অর্থ, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঙিন। ক্রোমো মানে কি ভাইয়া, রঙিন। আর টিন, টিন শব্দের অর্থ মনে রাখবা সুতা। এগুলো সব অধিকাংশই ভাইয়া গ্রিক এবং ল্যাটিন শব্দ। টিন শব্দের অর্থ হলো সুতা। এই পড়াগুলো তুমি যদি গ্রিক শব্দ ভেঙে পড়ো, পড়া একদম ইজি হয়ে যাবে। তাহলে ক্রোমো মানে যদি রঙিন হয়, টিন মানে যদি সুতা হয়, তারপরে ক্রোমাটিন মানে কি বলো তো ভাইয়া, রঙিন সুতা। কেমন সুতা, রঙিন সুতা। মনে রাখবা যে কোনো নিউক্লিয়াসের ভেতরে যে পেঁচানো সুতাগুলো পাওয়া যায় এগুলো অবশ্যই কালারফুল, এগুলো কি কালারফুল। এই জন্য এই তন্তুগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি তন্তু, ক্রোমাটিন তন্তু। এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিন তন্তুগুলো মনে রাখবা যে কোনো কোষের মধ্যে কি বলতো অবস্থান করে। যেহেতু এরা সুগঠিত নিউক্লিয়াস নাই, তাই এরা যে কোনো জায়গায় কি অবস্থান করতে পারে। এবার ফলো করো যে ক্রোমাটিন তন্তু, তোমার বইয়ে বস্তু লেখা একই জিনিস, ক্রোমাটিন তন্তু বা বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা নাই। নিউক্লিয়ার পর্দা মানে হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিয়াসের আবরণ। ভাইয়া দেখো তো, এই যে নিউক্লিয়াসের বাইরের দিকে যে আবরণটা, এটাকে আমরা কি বলি বলো তো, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াসের পর্দা। আর এর ভিতরে যে গোলাকার যে বস্তুটা তুমি দেখতে পাইলা, ওটার নাম ছিল কি বলো তো, এটার নাম কি ছিল বলো তো, তোমার নিউক্লিওলাস। কি ছিল, নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসও নাই, আবার কি তোমার হচ্ছে নিউক্লিয়ার পর্দাও নাই। আমি কিন্তু শুরুতেই বলে দিছি। এই জন্য দেখবা শুধুমাত্র ক্রোমাটিন বস্তু আছে, বাট এর বাইরের দিকে কোনো আবরণও নাই, নিউক্লিয়াসটাও নাই। এর ফলে এর ভিতরে যখন সাইক্লোসিস হবে, মানে ঘূর্ণন হবে কোষের মধ্যে, তখন কি হবে, এই ক্রোমোজোমগুলো ছন্ন বিছন্ন হয়ে যাবে, ক্রোমাটিন তন্তুগুলো কি ছন্ন বিছন্ন হয়ে যাবে। কথা বুঝতে পারছো আশা করি। তাই দেখো বলছে যে যেহেতু এদের নিউক্লিওলাস নাই এবং নিউক্লিয়ার পর্দা নাই, শুধুমাত্র কি থাকে বলো তো, ক্রোমাটিন বস্তু থাকে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা না থাকার কারণে সুগঠিত নিউক্লিয়াস নাই। এই জন্যই তো একে কার অন্তর্ভুক্ত করা হয়েছে বলো তো, সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটের অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এদের কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এবার চলে আসি আমরা, এ পর্যন্ত কোনো অসুবিধা নাই। এবার চলে আসি, দেখো এখানে কী বলছে ভাই, দেখো কত সুন্দর করে বলে দিছে যে এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। ভাইয়া প্লাস্টিড কি, প্লাস্টিড হলো একটি কোষীয় অঙ্গাণু, মনে রাখবা প্লাস্টিড কি একটি কোষীয় অঙ্গাণু, যার সহায়তায় কোনো কোষ সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি আবারও বলছি, প্লাস্টিড হলো এমন একটি কোষীয় অঙ্গাণু যার সাহায্যে কোষ সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তোমরা সবাই জানো সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মাধ্যমে কোনো কোষ কিন্তু তোমার খাদ্য তৈরিতে সক্ষম হয়। তো একটা মজার জিনিস ফলো করো, এই যে প্লাস্টিড, এটি কিন্তু নাই। মাইটোকন্ড্রিয়া, মনে রাখবা মাইটোকন্ড্রিয়া হলো শক্তি তৈরি করার অঙ্গাণু। কোনো একটি কোষের মধ্যে শক্তি প্রয়োজন, এনার্জি প্রয়োজন, এটিপি প্রয়োজন। যখন শক্তির প্রয়োজন হয়, ওই কোষীয় অঙ্গনের মধ্যে এনার্জি বা শক্তি উৎপন্ন হয়। এই শক্তি তৈরি করার জন্য যে তোমার কোষীয় অঙ্গাণু দরকার, মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কিন্তু তোমার মনের রাজ্যের তোমার হচ্ছে জীবের মধ্যে নাই। আবার এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে, এন্ডো মানে কি ভেতরে, প্লাজমা মানে বারবারই বলতেছি, প্লাজমা বা প্লাজমিক মানে হলো জেলির মতো থকথকে পদার্থ। তার মানে একটা মজার জিনিস ফলো করে দেখো, এর যদি একটি কোষ হয়, এই কোষের মধ্যে থকথকে জেলির মতো যে পদার্থ থাকবে তার নামে কি বলতো, প্লাজমা। তাহলে এন্ডো মানে ভেতরে, কার ভেতরে, কোষের ভেতরে, কার ভেতরে, কোষের ভেতরে। প্লাজমা মানেই জেলির মতো থকথকে পদার্থ। আর জালিকা, জালিকার আরেকটা গ্রিক নাম আছে রেটিকুলাম। কি রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে কোষের মধ্যে যে তোমার হচ্ছে কোষের মধ্যে যে তোমার জালের মতো, এই যেরকম সুতার মতো যে তন্তুগুলো দেখা যায়, এই তন্তুগুলোকেই বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটি সাধারণত নিউক্লিয়াসের আশেপাশে থাকে, কিন্তু এর তো সুগঠিত নিউক্লিয়াসই নাই। তাহলে ভাইয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কই থেকে আসবে? তাই দেখো লিখছে এগুলা কি নাই। বুঝছো কি বোঝো নাই? তাহলে এদের সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে দেখো ওর সাথে যে যুক্ত হবে, এটা ওরা যুক্ত হওয়ার কিন্তু কোনো কি অপশান এখানে নাই। এক কথা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনো কিছুই নাই। কিন্তু
একটা মাত্র ডাকাত আছে, দেখো তার নাম কি? রাইবোজোম। এখন ব্রেনের মধ্যে বারবার তোমার প্রশ্ন আসতেছে, ভাইয়া কেন কেন এই কোষের মধ্যে, এই আদি কোষ অর্থাৎ মনের রাজ্যের যে জীব আছে, এই জীবের কোষের মধ্যে কেন শুধু রাইবোজোম থাকলো, অন্য কোষীয় অঙ্গাণুগুলো কেন নাই? ব্রেনে প্রশ্ন আসতেছে না? হ্যাঁ, আমার এরকম প্রশ্ন কিন্তু আসে, কিন্তু ভয়ে কি স্যারকে করতে পারো না, তাই না? চলো আমরা উত্তরটা শিখে নিই। দেখো, ফলো করো একটা জিনিস, সেটা হচ্ছে কোন একটি কোষ, এই কোষের মধ্যে ধরলাম এটি একটি রাইবোজোম। কি? রাইবোজোম। রাইবোজোম। এবার এই কোষের মধ্যে সুগঠিত না, নিউক্লিয়াস কিন্তু এদেরও আছে, কিন্তু এদের নিউক্লিয়াসটা কেমন না? সুগঠিত না। তাহলে যেহেতু নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমাটিন বস্তু, তোমরা একটু আগেই পড়লা এদের ভিতরে কি আছে? ক্রোমাটিন বস্তু কিন্তু থাকে। তাহলে ক্রোমাটিন বস্তু আমি একটু আঁকায় নিলাম। এই ক্রোমাটিন বস্তুর মধ্যে পাওয়া যায় কি জানো? ডিএনএ পাওয়া যায়। আর সেই ডিএনএর মধ্যে পাওয়া যায় কি জানো ভাইয়া? জিন থাকে। কি থাকে? জিন থাকে। এখন কোশ্চেন যে ভাইয়া আপনি যে বললেন যে ক্রোমাটিন বস্তুর মধ্যে আমরা ডিএনএ পাই, ডিএনএর মধ্যে জিন পাই, জিনটা দিয়ে কি করব? মনে রাখবা আজকের পর থেকে এই জিনই হচ্ছে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক ও বাহক। যেহেতু জিন বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, আর মনে রাখবা যে ক্রোমোজোম তৈরিতে যে মেইন উপাদানটা লাগে সেটি হচ্ছে প্রোটিন। কি লাগে? প্রোটিন। তার মানে ভাইয়া মনে রাখবা এই ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু এইটাকে তুমি আরও যদি জুম করো তাহলে তুমি দেখতে পাবা এক সময় যে ওটা ক্রোমোজোম আছে, কিন্তু এই ক্রোমোজোমের ভিতরেই পাওয়া যায় কি? ডিএনএ। ডিএনএর ভিতরে পাওয়া যায় কি বলো তো? জিন। তাইলে এই যে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু তৈরির জন্য একটি বিশেষ উপাদান হলো কি? প্রোটিন। কি? প্রোটিন। মনে রাখবা আজকের পর থেকে ভাইয়া, এই যে রাইবোজোমটা আছে না, এই রাইবোজোমের কাজ কি জানো? এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা বা প্রোটিন তৈরি করা। এ কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। যেহেতু এই রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে, এই প্রোটিন কিন্তু দেখো পরবর্তীতে এই ক্রোমাটিন বস্তু কিন্তু তৈরি করতেছে, এবং সেটার ভিতরে আছে কি? ডিএনএ। তার ভিতরে আছে কি বলতো? জিন। এমনকি মনে রাখবা আজকের পর থেকে ভাইয়া যে প্রোটিনকে বলা হয়, মনে রাখবা প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। কি বলা হয়? আমি আবার একটু বলে দেই, খুব কেয়ারফুলি মনে রাখবা। প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। কি বলা হয়? প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা। এক কথা, আমি যে কথা বলতেছি, আমার যে বৈশিষ্ট্য, সমস্ত কিছু কে কন্ট্রোল করতেছে বলো তো? প্রোটিন কন্ট্রোল করতেছে। আমার সমস্ত আচার আচরণ তুমি দেখতে পাচ্ছ, প্রোটিনের সাহায্যে দেখতে পাচ্ছ। সমস্ত বিষয় প্রোটিন কন্ট্রোল করার জন্য প্রোটিনকে বলা হয় জীবনের কি? ভাষা। যেহেতু ভাইয়া রাইবোজোম প্রোটিন তৈরি করে, আর প্রোটিন আমাদের বৈশিষ্ট্যগুলো কি কন্ট্রোল করতেছে, তার মানে কি একটা জীব এক বংশ থেকে পরবর্তী বংশ ধরে যখন বিভাজিত হয়ে চলে যাবে, মনে করো আমি আছি, আমার পরবর্তী সন্তান, তাহলে আমার বৈশিষ্ট্য কি তার মধ্যে যাবে না? অবশ্যই যাবে। এটা কে নিয়ে যাবে? জিন নিয়ে যাবে। কিন্তু জিনটা যেখানে থাকবে, এই যে বস্তুটা, এটা কি দ্বারা তৈরি হচ্ছে? প্রোটিন দিয়ে। কিন্তু সেই প্রোটিন কে তৈরি করে দিবে? কোষের মধ্যে যদি প্রোটিন তৈরি করার মতো কোনো অঙ্গাণুই না থাকে, তাহলে পরে ভাইয়া এই জিন কি আসবে? আসবে না। তাহলে আমার তোমার বৈশিষ্ট্য কি পরবর্তী প্রজন্মে নিয়ে যাওয়ার কেউ থাকবে না। কথা বুঝছো কি ব্যাপারটা? তাই ভাইয়া মনে রাখবা যে কোনো কোষের মধ্যে রাইবোজোম এই জন্য থাকে আদি কোষের মধ্যে, সে তৈরি করতে পারে প্রোটিন, আর সেই প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমাটিন বস্তু। সেখান থেকে ধীরে ধীরে আসে কি বলতো? জিন। আর জিন আমাদের বংশগতীয় বৈশিষ্ট্য কি করে বলতো? এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। তাই ব্যাকটেরিয়া বিভাজিত হইলে ব্যাকটেরিয়াই তৈরি হয়। ব্যাকটেরিয়া বিভাজিত হলে কি হয় বলতো? ব্যাকটেরিয়াই তৈরি হয়। নষ্টক বিভাজিত হলে নষ্টকই তৈরি হয়। কখনো কি দেখছো আম গাছে জাম ধরেছে? কখনো কি দেখছো যে কুত্তার পেটে তোমার হচ্ছে ছাগলের বাচ্চা হয়েছে? কখনোই হয় না। কেন? এই যে জিন। আমার কথা বুঝতে পারছো ভাই? তাহলে মনে রাখবো আজকের পর থেকে জিন হলো আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং কি বাহক। আর এইটা গঠন করতে গেলে আমার কি লাগবে? প্রোটিন লাগবে। সেই প্রোটিনটা কে উৎপন্ন করে দেয়? রাইবোজোম। আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি, সারা জীবন মনে রাখো, যেহেতু কোষের মধ্যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, তাই রাইবোজোমকে কি বলা হয় জানো? বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তাহলে কেউ যদি কোশ্চেন করে রাইবোজোমকে কী নামে ডাকা হয়, সোজা কথা অ্যান্সার দিয়ে দিবা প্রোটিন ফ্যাক্টরি, কারণ সে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। আর প্রোটিনকে কি বলা হয়? জীবনের ভাষা। আশা করি তোমরা বুঝতে পারছো কেন রাইবোজোম প্রয়োজন একটা কোষের মধ্যে।
এবার আমরা আরেকটু বিস্তারিত চলো শিখি। সেটা কি দেখো একটু, এই যে রাইবোজোমটা আছে না, এই যে রাইবোজোমটা আছে না, এই যে রাইবোজোম, এই রাইবোজোমটা মনে রাখবা, এই রাইবোজোমটা মনে রাখবা দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো মনে রাখবা 70S, আরেকটা মনে রাখবা হচ্ছে 80S। ভাইয়া বুঝলাম না, এস আবার কি? এস হলো সবেদবার্গ, একটা বিজ্ঞানীর নাম সবেদবার্গ, যে এই রাইবোজোম নিয়ে বিস্তারিত গবেষণা করছেন, যে রাইবোজোমে বিস্তারিত গবেষণা করছেন। তাই তিনি রাইবোজোমকে দুইটা পার্টে ভাগ করছেন। একটা হলো, একটা ধরন হচ্ছে কীরকম 70S, একটা ধরন কি 80S। তোমরা যে আইফোন দেখো না, একটা আইফোন প্রো, একটা আইফোন প্রো ম্যাক্স, এরকম দেখো না, তার মানে কি বিভক্ত আছে বিভিন্ন সিরিজে। ঠিক একইভাবে মনে রাখবা রাইবোজোম দুই ধরনের, একটা 70S, একটা কি 80S। এসতে হলো সবেদবার্গ, কি সবেদবার্গ, কেউ কেউ দন্তের উচ্চারণ না করে শুধু ভেদবার্গ বলে। এই সবেদবার্গের প্রথম অক্ষর এস, তাই ভাইয়া ওর সম্মানার্থে ওর একক হিসেবে এস লেখা হয়। এখন প্রশ্ন, 70S এবং 80S এর মধ্যে কোনটা এই যে সুপার কিংডম 1 অর্থাৎ তোমার মনেরা রাজ্যের মধ্যে পাওয়া যাবে? মনে রাখবা, যে আজকের পর থেকে মনে রাখবা যে মনেরা রাজ্যের মধ্যে পাওয়া যায় হলো 70S। কত এস? মনেরা রাজ্যে পাওয়া যায় হলো 70S। আদিকোষিতে পাওয়া যায় 70S। তাহলে 80S কোথায় পাবো? 80S পাবো প্রকৃত কোষে, যারা ইউক্যারিওটিক কোষ। আমরা আমাদের বডি কি ইউক্যারিওটিক কোষ না, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। তাহলে আমরা আমাদের শরীরে যেটা মানে তোমার হচ্ছে রাইবোজোম থাকবে, সেটি হচ্ছে মনে রাখবা 80S রাইবোজোম, এটা উন্নত। আর ওদের শরীরে যেটা থাকবে, যারা অনুন্নত, ওদের শরীরে যেটা থাকবে সেটা হলো 70S রাইবোজোম। আশা করি তোমাদের এখানে কনফিউশন দূর হয়ে গেছে। চলো আমরা সামনের দিকে আগাই একটু। তোমাদের একটু বিস্তারিত কেন পড়াচ্ছি জানো? যাতে পড়াগুলো মুখস্থ না করে তুমি মনে রাখতে পারো, মানে কারণ ব্যাখ্যা করতে পারো যাতে তুমি। আর কারণ ব্যাখ্যা একবার শিখে গেলে তো পড়াটা সহজ হয়ে যাবে। এবার চলো সামনের দিকে আগাই আমরা। কি বলছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার কোষ বিভাজন, দ্বিবিভাজন। ভাইয়া মনে রাখবো আজকের পর থেকে, দ্বি মানে হচ্ছে দুই, আর বিভাজন মানে কি বলতো? ভাগ হওয়া। বিভাজন মানে কি? ভাগ হওয়া, বিভক্ত হয়ে যাওয়া। তার মানে একটি কোষ যদি ভাগ হয়ে দুটি কোষে রূপান্তর হয়ে যায়, তখন তাকে বলা হয় কি? দ্বিবিভাজন প্রক্রিয়া। ওয়ান কাইন্ড অফ অ্যামাইটোসিস, কোষ বিভাজন। তোমরা কি কোষ বিভাজন মানে জানো না কোষ বিভাজন সম্পর্কে? যে কোষ বিভাজন তিন ধরনের, একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা, এটা হচ্ছে সবচেয়ে অনুন্নত ধরন। যারা অনুন্নত তোমার জীব আছে, ব্যাকটেরিয়া বলো, তারপর তোমার ইস্ট বলো, অ্যামিবা বলো, যারা একটু অনুন্নত ধরনের, এদের শরীরে ঘটে হলো অ্যামাইটোসিস। তবে দ্বিবিভাজন একটা বিশেষ ধরনের অ্যামাইটোসিস, যেখানে একটি কোষ থেকে দুটি কোষ সহজেই উৎপন্ন হয়ে যায়। এটা সাধারণত ঘটে কাদের শরীরে জানো? এটা ঘটে সাধারণত ব্যাকটেরিয়ার শরীরে। আশা করি তোমরা কোষ বিভাজন নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না। এবার চলে আসি, প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ পদ্ধতি, কি পদ্ধতি? শোষণ পদ্ধতি। মনে রাখবা, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা কি করবে? খাদ্য অন্যের কাছে শুষে নিবে। এদের বডিতে খাদ্য শুষে নেওয়ার জন্য কিছু অংশ আছে, যেগুলো দিয়ে সে অন্য কারোর থেকে খাদ্য শুষে নেয়, শুষে নিয়ে সে নিজের জীবন ধারণ করে। তাই বলা হয়েছে খাদ্য তারা শুষে নেওয়া, এক কথা টেনে নেওয়া, শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে। তবে ব্যতিক্রম তো অবশ্যই থাকবে কিছু। যে সকল এই মনেরা রাজ্যের জীবে প্লাস্টিড আছে, একটা ক্লোরোফিল আছে। মনে রাখবা আজকের পর থেকে যে ক্লোরোফিল, এই যে ক্লোরোফিলের বর্ণ কেমন জানো? সবুজ। কেমন? সবুজ। এই ক্লোরোফিল যদি কোনো উদ্ভিদের শরীরে থাকে বা কোনো জীবের শরীরে থাকে, তাহলে মনে রাখবা সে সাধারণত সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। আর ক্লোরোফিল কার মধ্যে থাকে জানো? থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে। কার মধ্যে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। এখন প্রশ্ন, ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হলো এক ধরনের কি প্লাস্টিড। প্লাস্টিড তিন ধরনের, তার মধ্যে ভাইয়া মনে রাখবা প্লাস্টিড তিন ধরনের, তার মধ্যে মনে রাখবা একটার ধরন কি, এটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানেই হলো সবুজ, প্লাস্ট মানে কি? প্লাস্টিড। তার মানে ক্লোরোপ্লাস্ট মানে হলো সবুজ রঙের প্লাস্টিড। কি রঙের প্লাস্টিড? সবুজ রঙের প্লাস্টিড। প্লাস্টিড তিন ধরনের, তার মধ্যে আমি আবার বলি, একটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে হলো সবুজ, প্লাস্ট মানে প্লাস্টিড, তার মানে সবুজ রঙের প্লাস্টিড। এখন কেন সবুজ হলো ওইটা? কারণ ওর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। কি আছে? ক্লোরোফিল আছে। যেহেতু ক্লোরোফিল আছে, তাই তার বর্ণ কেমন বলো তো? সবুজ। ক্লোরোফিল কি? কেউ যদি প্রশ্ন করে বলে দিবা ক্লোরোফিল হচ্ছে রঞ্জক কণিকা। রঞ্জক কণিকা। ক্লোরোফিল কি? রঞ্জক কণিকা। ক্লোরোপ্লাস্ট কি? এক ধরনের প্লাস্টিড।
প্লাস্টিড কি বলবা কোষীয় অঙ্গাণু, কোষের ভেতরে থাকে। বুঝছো কি না? তাহলে মনে রাখবা যাদের শরীরে এই ক্লোরোপ্লাস্ট আছে, সবুজ রঙের প্লাস্টিড আছে, তারা সালোক সংশ্লেষণ ঘটাতে সক্ষম। এই মনের রাজ্যের কিছু কিছু জীব আছে যাদের শরীরে ভাইয়া মনে রাখবা, যাদের শরীরে আছে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট অর্থাৎ ক্লোরোফিল নামক রঞ্জক কণিকা সবুজ রঙের। এরা কি করবে? এরা তাইলে খাদ্যের জন্য কি অন্যের উপর নির্ভরশীল হবে? কখনো না। এরা নিজের শরীরে কি করবে বলতো? খাদ্য তৈরি করবে। কোন বিক্রিয়ার সাহায্যে? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কি? আমরা এই জিনিসটা চতুর্থ চ্যাপ্টারে পড়বো, খুব সুন্দর মতো শিখবো ভাই, একদম বিস্তারিত ভেঙে ভেঙে শিখবো। শালক মানে কি, সংশ্লেষণ মানে কি, শোন মানে কি, সব ভেঙে ফেলবো একদম। কারণ গ্রিক শব্দ শিখলে বায়োলজি একদম পানি হয়ে যায়। এবার দেখো, তাহলে মনে রাখবো এরা শালক সংশ্লেষণ পদ্ধতিতে কি করে বলো তো? এরা শালক সংশ্লেষণ পদ্ধতিতে কি করে? এরা খাদ্য তৈরি করে বা প্রস্তুত করে। আর শালক সংশ্লেষণেরই আরেকটা নাম কি বলতো? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস বা মনে রাখবা, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, আর সিনথেসিস মানে হলো তৈরি করার প্রক্রিয়া। আলো এবং ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করার প্রক্রিয়াই হলো কি বলতো? ফটোসিনথেসিস। আমি বলছি এইটা সম্পর্কে আমরা 4th চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত শিখব। এই ছিল তোমার হচ্ছে কি মনের রাজ্য। এখন এই মনের রাজ্যের উদাহরণে কি কি? নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া ইত্যাদি। আশা করি তোমাদের এই মনের রাজ্য নিয়ে আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।